জঙ্গলের পায়ে চলা পথের পাশেই পড়ল বিরাট বটগাছটা। গুড়ি ডালপালা প্রায় সর্বত্র লাল সুতো আর লাল কাপড় বাঁধা। সঞ্জীববাবু আর অর্জুন দুজনেই থমকে দাঁড়িয়ে পড়েছেন। অদ্ভুত আশ্চর্য দৃশ্য। সঞ্জীববাবু বললেন, দুর্দান্ত দৃশ্য হইয়া, অতিপ্রাকৃত বিশ্বাস টিশ্বাস আছে নাকি? অর্জুন হাসল অল্প, বলল, এটা বোধহয় স্থানীয়দের মানত করার জায়গা, জানেন। আর সামনে একটা বহু প্রাচীন ইট মাটির ভগ্নস্তূপ, ভেঙে পড়া মন্দিরের সামনে। সঞ্জীববাবু আবারও বললেন, মঙ্গলদাইয়ের মন্দির, লক্ষ্মী মন্দির, ওই দেখো। আরে প্রাচীন। অর্জুন বলল, সামনের মাটি খানিকটা গোল হয়ে লাল টকটকে একদম, দেখেছেন, কিন্তু আশপাশটা কালচে। বলি টলি হয় নাকি? লক্ষ্মী মন্দিরে বলিদান? কি জানি বাবা, কিছুই তো বুঝতে পারছি না। কত রকম রীতি, কে যায়। সঞ্জীব দা, এটা কিন্তু বলির রক্ত নয়, জানেন। সামনে আসুন, দেখুন, সিঁদুর গোলা জল আর তেল মিশিয়ে এরকম হয়েছে মনে হচ্ছে। এই গোল সীমানাটা যেটা দেও না, সেটার মধ্যেই পার্বণ টার্বণে হয়তো রীতি টিতি আছে আর কি। ওনারা এসেছেন এলাহাবাদ ব্যাংকের ব্রাঞ্চের ইন্টারনাল অডিট করতে। জঙ্গলের মধ্যে ব্যাংকের গেস্ট হাউসে থাকবেন। নর্থ আসাম, পুখুরিয়া বিল, পক্ষীনিবাসের জঙ্গল। 1980-র দশকে এটি ঘটনা। সঞ্জীববাবুর কাছ থেকে আমার শোনা। সেটিকে একটু নাটকীয় করে আপনাদের কাছে উপস্থিত করলাম। কোনো ভুলভ্রান্তি হলে মার্জনা করবেন। ওনারা জানতেন না যে গেস্ট হাউসে কি কি অপেক্ষা করে আছে ওনাদের জন্য। গেস্ট হাউসে পৌঁছে কেয়ারটেকার বুধনের সঙ্গে কথা হলো। আশ্চর্য ব্যাপার, কেয়ারটেকার বুধন অদ্ভুতভাবে অর্জুনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপরে বলল, आप लोग मंगला माई का मंदिर में गए थे क्या? সঞ্জীববাবু বললেন, মঙ্গলা মাই? ও আচ্ছা, ওই সামনের যে মন্দিরটা, লক্ষ্মীর মন্দির যেটা। হ্যাঁ, গিয়েছিলাম। তুমি? বুধন কোনো কথা না বলে আঙুল তুলে অর্জুনের শার্টের কাঁধ এবং হাতার উপর দেখালো। এতক্ষণে সঞ্জীববাবু খেয়াল করলেন অর্জুনের জামায় সিঁদুরের হালকা দাগ, যেন হাত দিয়ে কেউ জামাটায় হাত বুলিয়েছিল সিঁদুর মেখে। হালকা একটা 5 আঙুলের মতো দাগ উপর থেকে নিচুতে নেমে গেছে। অর্জুনও চমকে উঠল সেটা দেখে। সঞ্জীববাবু আমতা আমতা করে বললেন, আমি তো তোমার জামায় হাত দেয়নি রে ভাই, তুমি নিজেই হাত দিয়েছো নাকি? অর্জুন অবাক হওয়ার মতো হয়ে বলল, না, আমি তো লাল মতো মাটিটার সামনে ছিলাম, আর হাত তো দিয়ে দেখিনি মাটিতে। মন্দিরের সামনেটা তো আপনি গেলেন, আমি আর কোথায় গেলাম? সঞ্জীববাবু অবাক চোখে বললেন, তাহলে তো বলতে হয় উড়ে এসে লেগেছে, না হলে ভূত প্রেত এইসব। হ্যাঁ, যা সব হচ্ছে প্রথম থেকে, সেই বট গাছ থেকে জঙ্গলের মধ্যে হতে আর কতক্ষণ। বুধন দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, ऐसी बात मत करिए साहब, मंदिर में प्रेत आप समझते नहीं हैं। मंदिर में वो बड़गाछ के सामने बहुत कुछ रहते हैं। प्रेत आप समझते नहीं, वो अलग सा चीज है भूत से। वो है, ऐसे बात मत करिए ये जंगल में साहब। তারপর খানিকটা মুখ ঘুরিয়ে স্থির দৃষ্টিতে সঞ্জীববাবু আর অর্জুনের দিকে তাকিয়ে বলল, दुनिया में बहुत कुछ होता है साहब। কিরকম একটা স্থির দৃষ্টিতে অর্জুনের দিকে তাকিয়ে চলে গেল। তারপর অর্জুন জামাটা খুলে রাখলো বাথরুমের কাছে একটা বালতির মধ্যে। খুলে রাখার সময় ভালো করে দেখে নিল দাগগুলো। খুব হালকা 5 আঙুলের দাগ, উপর থেকে নিচে। সাধারণত পুরুষ মানুষের হাতের আঙুল এত সরু হয় না। যেন কোনো মহিলা হাত বুলিয়ে দিয়েছে সিঁদুর মেখে।
একদল টুরিস্ট এসেছেন, বোঝা যাচ্ছে বেশ তাদের হাঁক টাক চেঁচামেচিতে। ব্যাংকের হলিডে হোম, গেস্ট হাউস অনেকেই আলাদা করে ভাড়া করেন। সঞ্জীববাবু লোকজনের সঙ্গ পাওয়ায় খুশি, কিন্তু জানতেন না যে এই নতুন লোকজনের দিক থেকেই পরিবেশটা আরো রহস্যময়, আশ্চর্য হয়ে যেতে পারে, ভারী হতে পারে পরিবেশটা। এপাশ ওপাশ খানিকটা হাঁটার সময় একটা অপেক্ষাকৃত কম গাছপালার জায়গায় এসে দাঁড়ালেন ওনারা। একটু বাইরের দিকে ঘুরতে এসেছেন। সঞ্জীব দাই বলে উঠলেন, কেমন চেনা চেনা মনে হচ্ছে না গো জায়গাটা? গেস্ট হাউসের পিছন দিক থেকেই তো এলাম, এই দিক দিয়ে তো আসিনি। অর্জুন উত্তর দিল, শুধু চেনা লাগছে না সঞ্জীব দা, ওই দিকটা দেখুন, ওইদিকে সেই বট গাছটা, লাল সুতো ওই মানত করা, ওই সেইটা। উত্তর এলো, যাব বাবা, যেদিক দিয়ে আসি বট গাছটা বল ভুলাইয়া নাকি। আর একটুখানি এগিয়ে কিছু মানুষের গলার আওয়াজ পাওয়া গেল। উৎসুক হয়ে এগিয়ে গিয়ে দেখলেন এক জটা জুটোধারী সাধুর মতোই উবু হয়ে মাটিতে বসে, তার দুপাশে স্থানীয় লোক হাত জোর করে দাঁড়িয়ে। সাধু স্থানীয় ভাষায় কিছু বলছেন, বোঝা যাচ্ছে একটা সমস্যা হয়েছে। মাটিতে কিছু একটা খুঁজছেন, মনে হচ্ছে সাধু বাবা। ঘাস পাতা সরিয়ে একটা আশ্চর্য ঘটনা ঘটলো। বটগাছের ডাল থেকে পুরনো লাল সুতোর টুকরোগুলো উড়ে উড়ে এসে অর্জুনের সারা গায়ে মাথায় এসে পড়ছে। আশ্চর্য ব্যাপার, ওখানে অনেকেই উপস্থিত, কিন্তু কারুর গায়ের ওপরেই সেগুলো এসে পড়ছে না। সাধুজিও আশ্চর্য দৃষ্টিতে অর্জুনের দিকে তাকিয়ে রইল। সাধুজি মুখ তুলে তাকালেন, তীক্ষ্ণ দৃষ্টি, কুটিল জটিল ভ্রুকুটি, লালচে ঘোলাটে চোখ। অবাক হয়ে সাধুজি অর্জুনকে দেখছেন। সাধুজির দৃষ্টি অনুসরণ করে সঞ্জীববাবু দেখলেন অর্জুনের গায়ে মাথায় সেই লাল টুকরো টুকরো সুতো হলো। আশ্চর্য, এতক্ষণ তো ছিল না। কয়েকটা টুকরো অর্জুন নিজেও নিজের আঙুল দিয়ে উঠিয়ে অবাক বিস্ময়ে তাকিয়ে রইল সবার দিকে। সঞ্জীববাবুই বললেন, মানে আমরা बैंक का वो काम में आया था, सामने गेस्ट हाउस में। চলে যাওয়ার জন্য দুপা এগিয়েছেন। পেছন থেকে সাধুজির গলা এলো, तकलीफ किसको है अरे, तकलीफ किसको है? आदमी हर वक्त समझता नहीं बेटा, प्रकृति में माया का खेल चल रहा है। किसी को पाने में तकलीफ, किसी को खोने में। সাধুজি দাঁড়িয়ে পড়েছেন, হাতের ইশারায় স্থানীয় লোক দুটিকে চলে যেতে বললেন। নিজেও উল্টো দিকে জঙ্গলের মধ্যে চলে গেলেন। সঞ্জীববাবু খানিকটা এগিয়ে গিয়ে বললেন, অদ্ভুত ব্যাপার হচ্ছে ভাই তোমার সাথে। অ্যাডভেঞ্চার বেশ একটা হবে ভেবেই এসেছিলাম এখানে জঙ্গলের মধ্যে, কিন্তু এ তো অদ্ভুতেরও অদ্ভুত। হে, কি হচ্ছে কে জানে। প্রথমে সিঁদুর লাগালো কে তোমার জামায়, তারপর আবার লাল সুতোর টুকরো সারা গায়ে। আমিও তো পাশেই ছিলাম। হে, আমার গায়ে তো কিছুই পড়লো না একটা। এটা আশ্চর্য ব্যাপার। তার মধ্যে এক সাধু বাবা এসে হাজির। অতি প্রাকৃতিক সব হচ্ছে নাকি? কথাটা সত্যি জানেন, প্রকৃতিতে তো মায়ের খেলাই চলছে, কিন্তু পরের কথাগুলো কিছু বুঝলাম না। কারোর পাওয়ায় সমস্যা, কারোর খোয়া যাওয়ায়। আপনি বুঝেছেন সঞ্জীব দা সাধু বাবা যেগুলো বলল? উত্তর এলো, না না, সে বুঝলে কি আর আমি থাকি। চলো হে, বিকালের আগে গেস্ট হাউসের মধ্যে ফিরতে হবে। জঙ্গলে জায়গা, অন্ধকার হয়ে যাচ্ছে,
বাইরে না থাকাই ভালো। পা চালাও, পা চালাও। সঞ্জীব বাবু বা অর্জুন কেউই জানতেন না যে পাওয়া আর খোয়ানোর কি হতে চলেছে আশ্চর্যতম ঘটনা ওনাদের সাথে। এই ঘটনাটি আমাকে সঞ্জীব বাবু নিজেই বলেছিলেন, আগেও বলেছি। অদ্ভুত ঘটনা, আমার শোনা একটি অদ্ভুত ঘটনার মধ্যে একটি। অবিশ্বাস্য ঘটনা হতে থাকবে ওনাদের সাথে। ওনারা তো কিছুই জানতেন না, জানবেনই বা কি করে। বিকালের একটু আগেই ফেরত এলেন সঞ্জীব বাবু আর অর্জুন গেস্ট হাউসে। একটি ঘর ওনাদের জন্য ছিল, ওনারা নিতে পারতেন, কিন্তু একটি ঘরে নিয়েছিলেন একসঙ্গে থাকবেন বলে। তার সামনে একটি বারান্দা, একতলা, সব মিলিয়ে 6টি ঘরের গেস্ট হাউস। সামনের বারান্দায় সন্ধ্যের সময় একটা হালকা কম ওয়াটের হলুদ বাল্ব জ্বলে। সে সময়টা 1980-র দশক। সে সময় এরকম হলদে বাল্বই জ্বলত। ঘরের ভিতর থেকে অর্জুন হঠাৎ বলে উঠল, ওখানে কে? কন হ্যাঁ? অর্জুনের কথায় চমকে উঠে সঞ্জীববাবু বললেন, কি হলো আবার? অর্জুন দরজার দিকে তড়িঘড়ি করে এগিয়ে যেতে লাগলো। কোন এক মহিলাকে দেখলাম মনে হলো, জানেন সঞ্জীবদা, বারান্দা আমাদের ঘরের ভেতর দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। আমি সত্যি দেখেছি। সঞ্জীববাবু হতচকিত হয়ে বিছানায় বসেই রইলেন, কারণ অর্জুন খুব দ্রুত উঠে চলে গেছে। বারান্দায় অর্জুন দাঁড়িয়ে রইল। গেস্ট হাউসের যে জায়গাটা বারান্দা মেইন গেটের দিকে মিলেছে, সেদিকটা তাকিয়ে সঞ্জীববাবু এবার বিছানা থেকে উঠে বারান্দার দিকে তাকালেন। তার সামনে গিয়ে দাঁড়ালেন, অর্জুনের সামনে গিয়ে দাঁড়ালেন। হলোটা কি বলতো? ওদিকে চুপ করে দেখছোটা কি? তোমার ভাব তো অদ্ভুত আচরণ হে। উত্তর এলো, ব্যাপারটা সত্যি অদ্ভুত দাদা, আমি পরিষ্কার দেখেছি। এক মহিলাকে চলে যেতে দেখলাম ওই দিকটা। এই ওড়নাটা দেখুন, এটা তো মিথ্যা না, এটা এখানে পড়েছিল। অর্জুনই নিচু হয়ে উঠিয়ে নিল কাপড়ের টুকরোটা। মেয়েদের ওড়না যেমন হয় তেমন না, খুব ভালো করে যদি দেখা যায়, পুজোতে ঘটে বা মূর্তিতে যেমন চুনরির মতো লাল বা হলুদ মেশানো পাতলা একটা জালি কাপড়, তাতে চুমকি বসানো থাকে, আলপনা থাকে, একটা কর্পূর ধূপ ধুনোর গন্ধ ছাড়ছে চুনরিটা থেকে। দুজনেই অবাক হয়ে দাঁড়িয়ে। তার মানে তো কোনো মহিলা সত্যি সত্যি এসেছিল। ঘরে ঢুকে আরো আশ্চর্য অপেক্ষা করছিল ওনাদের জন্য। দরজার পাশে দেওয়ালে অ্যালুমিনিয়ামের হ্যাঙ্গারে অর্জুনের জামা, প্যান্ট আর টি শার্ট ঝুলছিল, যেটা পরে আজকে গিয়েছিল জঙ্গলের ভেতরে বটগাছটার সামনে। সেই সময় যে লাল সুতো উড়ে এসে পড়ছিল ওর জামায়, সেই জামাটাতেই আবার সেই আগের মতো হালকা 5 আঙুলের সিঁদুরের দাগ ওপর থেকে নিচে, যেন কেউ আদর করে হাত বুলিয়ে দিয়েছে। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন দুজনেই, কারণ সঞ্জীববাবু সিঁদুরের দাগটা আগে যে ছিল না সেটাতে নিশ্চিত। বুধনকে ডেকে জিজ্ঞেস করলেন সঞ্জীবদা যে মেয়েটির চুনরি পাওয়া গেছে সে কে হতে পারে, এই গেস্ট হাউসে বাইরে থেকে আর কে আসে ইত্যাদি। চুনরি আর জামায় সিঁদুরের দাগটা দেখে প্রথমে বুধন বড় বড় চোখ করে তাকিয়ে রইল, তারপর বলল, साहब ये तो पूजा का कपड़ा बा, ये कैसे इधर आ सकते हैं? कोई औरत कैसे आ सकती है? साहब का कपड़ा में सिंदूर का पंजाबी तो उंगली का दाग, ये तो हमें कहीं देखे नहीं। पर मंगलदेवी माता का मंदिर में बड़गाछ का पेड़ में ऐसा लाल चुनरी बंधा जाता है, सिंदूर भी मिट्टी में, आप तो जानते हैं। कुछ अजीब सा हो रहा है साहब, समझ में नहीं आ रहा है।
বুধন রাতে কি খাবো জেনে চলে গেল। কিছুক্ষণ বিষয়টা নিয়ে আলোচনার পর তাস খেলতে শুরু করলেন দুজনে। স্ক্রু টাইট, একজনেও খেলা যায় সময় কাটানোর আদর্শ উপায়। বাইরের ঘর থেকে আওয়াজ পাওয়া গেল রাতের খাবারের অর্ডারে কেউ একজন ছোলার ডালের তড়কা বলল। পাশের ঘরের যে টুরিস্টরা এসেছিল তারাই। অর্জুন তাস খেলতে খেলতেই বলল, ছোলার ডালের তড়কা একটা প্লেট বললেই হতো জানেন সঞ্জীবদা, ফেভারিট আমার একদম। উত্তর এলো, আরে দূর, সরকারি কাজে এসেছি, গেস্ট হাউসে চিকেন না হলে চলে, কি সব ডিশ ছোলার ডাল, বাড়িতে কি খেও ওসব, নাও নাও দানটা দাও তো দেখি, হ্যাঁ দান দাও, এসব বাজে না বকে। রাতে বারান্দায় বসেছিলেন দুজনের চেয়ারে, কথা বলছিলেন, গল্প গুজব করছিলেন। পাশের ঘরের টুরিস্টদের ঘর থেকে চেঁচামেচি শুনতে পেলেন। একজন ভদ্রলোক বুধনকে ডাকতে চলে গেল বাগানের পাশের কেয়ারটেকারের কোয়ার্টারে, হন্তদন্ত হয়ে। ইতিমধ্যে বুধন রাতের খাবার দিয়ে গিয়েছে, ঘরের টেবিলে চাপা দেওয়া আছে। অর্জুন আর সঞ্জীববাবু উঠে এলেন ঘরে। সঞ্জীববাবু বললেন, চলো আমাদের রাতের খাবারটা সেরে ফেলি, বুঝলে, পাশের ঘরে তো মনে হচ্ছে খাবার নেই সমস্যা। বিস্ময় অপেক্ষা করছিল ওনাদের জন্য। চাপা দেওয়া থালাগুলো সরাতেই দেখলেন চিকেন কারির দুটো বাটির পাশে এক বাটি ছোলার ডালের তড়কা, পাশে রুটি যেমন চাপা দেওয়া ছিল তেমন। আশ্চর্য, ছোলার ডালের তড়কার কথা তো বুধনকে বলেননি তো অর্জুন, সঞ্জীববাবু বলেননি, তবে বুধন কি শুনে দিয়ে গেল? সঞ্জীব তাই প্রথম বললেন, ছোলার ডাল তো আমরা বলিনি, হে পাশের ঘরেরটা বোধ হয়, বুঝলে, নেই যা আমাদের দিয়ে দিয়েছে, দেখো তুমি চাইছিলে কোইন্সিডেন্স। দুজনেই ওনারা খাবার চাপা দিয়ে বাইরে বেরিয়ে বারান্দা দিয়ে পাশের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। ঘরের ভিতরে উত্তেজিত গলায় কথাবার্তা চলছে। বুধন বলছে, শোনা গেল সে ছোলার ডালের বাটি দিয়ে গেছে এই ঘরেই। ঘরের লোকজনও স্বীকার করছেন, হ্যাঁ তারা দেখেছে টেবিলে, কিন্তু তারপরে আর নেই। সঞ্জীববাবু আর অর্জুন একে অপরকে দেখলেন অবাক হয়ে। শুনতে পেলেন একজন মহিলা বলছেন, বারান্দায় কাউকে একজনকে দেখেছেন, আচ্ছা আমাদের ঘরের সামনে। সঞ্জীববাবু গলা খাঁকারি দিয়ে বললেন, মানে আমরা পাশের ঘরে আর কি, তো আমাদের ছোলার, মানে আমরা বলিনি আর কি, তো আমাদের ঘরে ছোলার ডালের বাটিটা চলে এসছে, কিভাবে জানি না, আমরা শুরু করিনি খাওয়ার, যদি চান সেটা নিয়ে নিতে পারেন। बुधन भाई गलती से देखे तो नहीं आया तुमने हम लोगों का घर में? বুধন চোখ কুঁচকে মাথা নাড়ল যে না, তার ভুল হয়নি। ঘরের ভিতরের পরিবারটি সন্দেহের চোখে দেখছেন ওনাদের দুজনকে। বুধন জানালো যে তারা ব্যাংকের অফিসার। অবাক দৃষ্টিতে টুরিস্ট পরিবারটি তাকিয়ে থাকলো তাদের দিকে। ডাল তড়কা চুরি করবে দুজন অফিসার, সেটা আবার এসে বলবে, বড় আশ্চর্যের ঘটনা। টুরিস্ট পরিবারটি বুধন এবং সঞ্জীববাবুরা সবাই বারান্দা পেরিয়ে সঞ্জীববাবুদের ঘরে এসে দেখলো সত্যি ছোলার ডালের বাটিটা চাপা দেওয়া আছে। এরকম ঘটনা যে ঘটছে গেস্ট হাউসে, সেটাও সঞ্জীব দ্বারা বললেন সেই টুরিস্টদের। বুধনও জানায় কথাগুলো ঠিক। সেই জামায় সিঁদুর, চুনরি পড়ে থাকা, বারান্দায়, সবই বললেন। বারান্দায় এক মহিলাকে দেখেছেন সেটাও বললেন। নানা কথাবার্তার পর পরিবারটি পাশের ঘরে চলে গেল নিজেদের মধ্যে আলোচনা করতে করতে। ঘটনার আকস্মিকতায় বুধনের স্ত্রীও এসে হাজির হয়েছে। সবাই চলে যাওয়ার পর বুধনের স্ত্রী অর্জুনের দিকে তাকিয়ে বলল, साहब आपको कोई दीदी को अच्छा लग गया है? বুধন চাপা গলায় ধমকালো তার স্ত্রীকে। अरे चुप कर, क्या बोल रही हो? বুধনের স্ত্রী
বলতে লাগলো, माता वाली देवियों को बुलाते हैं। बाबा आप जानते नहीं तो नहीं जानते हो, एक चुंदी सिंदूर समझ नहीं है, आपको अच्छा लग गया है, कोई हम बोल रहे कोई देवी, हमको लग रहा है। ব্যাপারটা যে দাঁড়ালো, সে বট গাছের সামনের সাধুর মতো তিনি, সেই বাবা, কোনো দেবীকে ডাকেন তার ক্ষমতা দিয়ে। তিনি এসে এইসব করছেন কারণ তার ভালো লেগে গেছে অর্জুনকে। কোনো দেবীর কোনো মানুষকে ভালো লাগার কথা তো সঞ্জীব বাবু বা অর্জুন কখনো আগে শোনেনি। এই দেবীর অর্থ কি সেটাও তারা জানেন না। পরদিন সকালে সেই সাধুর সাথে দেখা করে সব জানানোর কথা হলো। রাত প্রায় বিনিদ্রই কাটলো দুজনের। এরকম ঘটনা ঘটলে, সেটার এরকম ব্যাখ্যা হলে রাতে ঘুম না আসাটাই স্বাভাবিক। পরদিন ভোর হতেই বুধন, সঞ্জীব বাবু আর অর্জুন পৌঁছে গেল সেই বটগাছ আর মঙ্গলদৈ মায়ের মন্দিরের আশপাশে। বেশ কিছুক্ষণ পর পুকুরিয়া বিলের দিক থেকে মন্ত্র পাঠ করতে করতে একজনকে আসতে দেখা গেল। সেই সাধুই আসছেন। বুধনে গিয়ে নিচু হয়ে প্রণাম করে সব জানালো। সাধু এক দৃষ্টি তাকিয়ে রইলেন অর্জুনের দিকে, বললেন, मुझे आभास हो गया था, कुछ तो हो रहा है। दर्शन अप्सरा उपदेवी होते हैं बेटा, मुझे ही समझ नहीं रहा था, मुझे ही समझ नहीं आ रहा है वो आने के बाद मुझे दर्शन क्यों नहीं दे रहा है। आभास तो हो रहा था कि वो आ रहे हैं आसपास कहीं, अभी समझ में आया। बाबू आपको दर्शना उपदेवी अप्सरा पसंद कर ली, इतना आसानी से मुक्त नहीं हो पाओगे। সঞ্জীব বাবু গতকাল থেকে ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছেন, বিশেষ করে বুধনের স্ত্রীর ওই কথাগুলোর পর। তিনি বললেন, তাহলে এ থেকে পরিত্রাণের তো একটা উপায় কিছু একটা থাকবে। সাধু বাবা একটাও কথা না বলে ঝোলা থেকে এক টুকরো কাগজ বার করে পেন্সিলে কি একটা লিখে বুধনকে দিলেন, তারপর চলে গেলেন। তার আগে ইশারায় বললেন বুঝিয়ে দিতে অর্জুনকে। অর্জুনের হাতে একটা কাগজে মোড়া কিছু দিলেন যাওয়ার আগে। ওনারা সবাই ফিরে এলেন সেই গেস্ট হাউসে। বুধনি ইশারা করে অর্জুনকে কাগজের মোড়কটা খুলতে বলল। মোড়ক খুলে দেখা গেল এক মুঠো বিভিন্ন রকমের বীজ আছে তাতে মেশানো। সেই বীজ ওনাদের ঘরের চারপাশে ছড়িয়ে দিতে বলল ইশারায়। খানিকটা রেখে দিয়ে বলল বিছানার তলায় রেখে দিতে। যেরকম ভাবে বুধনকে বলেছিল বাবা, ঠিক সেইভাবে অর্জুনকেও বলা হলো এবং অর্জুন তাই করেছিল। এতক্ষণ একটা কথাও কেউ বলেননি। এবার বুধন যা বলল বোঝা গেল অঘরী সাধু বলে দিয়েছেন কাল সকালে যেন সঞ্জীব বাবু আর অর্জুন চলে যায় জঙ্গল ছেড়ে টাউনের দিকে। যে বীজ ছড়িয়ে দিয়েছে তার প্রভাবে কোনো উপদেবতা, উপদেবী, প্রেত কিছুই আসতে পারবে না ঘরের আশপাশে। কিন্তু খুব সহজে এই জঙ্গল থেকে বেরোতেও হয়তো দেবে না। দর্শনা অপ্সরা আর কাউকে ভালো লাগলে তাকে ছাড়তে চায় না। বাকি বীজ হাতে নিয়ে যেতে হবে সঞ্জীব বাবু আর অর্জুনকে। বীজ যেন কোনোভাবেই পড়ে না যায়, কোনোভাবেই। পরদিন সকালে সত্যি ওনারা জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছিলেন জঙ্গলের পথ ধরে। কিছুটা বীজ বুধনকে দিয়ে এসেছিল অর্জুন, কারণ বাবা সেরকমই বলে দিয়েছিলেন। অর্জুন চলে যাওয়ার পর গেস্ট হাউসে আবার আসতে পারে দর্শনা অপ্সরা। বুধনের ওপর কুপিত হতে পারেন। তাই সঞ্জীববাবু আর অর্জুন জঙ্গলের পথ দিয়েই বেরিয়ে আসেন, যে পথে এসেছিলেন সেই পথ দিয়ে। দুজনেই হাতের মুঠোয় সেই বীজগুলি নিয়েই এসেছিলেন, কোথাও ফেলেননি কিছু। বটগাছের পাশ দিয়ে যাওয়ার সময় অঘরী সাধুবাবাকে দেখতে পান এক জায়গায় বসে আছেন।
আশপাশে 2-4 জন। সাধু বাবা তাকানো নেই ওদের দিকে, চোখ বুজে ধ্যান করছিলেন। জঙ্গলের বাইরের পথটায় বেরোনোর সময় তেমন কিছু হয়নি ওনাদের সাথে। সামনের ট্রেকার আর গাড়ির স্ট্যান্ডে পৌঁছে গেলেন দুজনেই। একটা ট্রেকারে উঠলেন, শেয়ারে টাউনের দিকে যাবে সেটা। 2-3 জন সওয়ারি কম, তাই গাড়ি ছাড়তে একটু দেরি তো হবেই। সঞ্জীববাবু এটা জানার পর বাকিদের টাকা দিয়ে দেবেন বলায় গাড়ি ছেড়ে দিল। গাড়িটা কয়েক মিটার মাত্র গিয়েছিল। সঞ্জীববাবু বলেছিলেন যে একটু তাড়াতাড়ি যেতে, তাদের তাড়াতাড়ি আছে একটু। হঠাৎ বিরাট চিৎকার চেঁচামেচি পেছন দিকে। এক বৃদ্ধা পাগলির মতো হঠাৎ বিরাট চিৎকার করে ওনাদের গাড়িটার দিকে ছুটে আসতে দেখা গেল। ইতিমধ্যে ওনাদের ট্রেকারও অনেকটাই গতি নিয়ে নিয়েছে। সঞ্জীববাবু আর অর্জুন দেখলেন সেই বৃদ্ধা ছুটে গিয়ে রাস্তার ধার দিয়ে আসার সময় গড়িয়ে পুকুরিয়া বিলের খাদে পড়ে গেলেন। লোকজন হৈ হৈ করে উঠল। ট্রেকারটির গতি অনেক বেড়ে গিয়েছিল তখন, তাই ট্রেকারটা থামেনি। ওনারাও ট্রেকারটিকে থামাতে বলেননি। সঞ্জীববাবু আর অর্জুন জেলা হেডকোয়ার্টারে রিপোর্ট করে নতুন হোটেলে উঠেছিলেন। কারণ হিসেবে বলেছিলেন জঙ্গলের মধ্যে থাকতে অসুবিধা হচ্ছে। অডিট শেষ করে ফেরত যান নিজের বাড়ি। আমাদের কাহিনীটি এখানে শেষ। প্রকৃতির অঙ্গ, আশ্চর্য ঘটনা, কোইন্সিডেন্স না অতিপ্রাকৃত জানা না কি হয়েছিল সঞ্জীব দাদের সঙ্গে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আবার চলে আসবো এরকম একটি কাহিনী নিয়ে আপনাদের কাছে।